স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে আছেন আইজিপি জনাব হাসান মাহমুদ খন্দকার। স্বাগত আপনাকে জনাব হাসান মাহমুদ খন্দকার। আমরা আপনাদেরকে একটু অভিনন্দনই জানিয়ে রাখতে চাই যে যে 5ই মে দিবাগত রাত্রে বা 6ই মে প্রথম প্রহরে আমরা দেখেছি, আমরা সেখানে উপস্থিত ছিলাম, যে আমরা দেখেছি যে আপনারা মোটামুটিভাবে কম গন্ডগোল বা কম হতাহতের মধ্যে দিয়ে আপনারা একটি আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনতে পেরেছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে 5ই মে দিনভর আমরা দেখেছি, যদি আমরা দুপুর 2টোও ধরি, দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের অনাচার হতে দেখেছি। আমরা দেখেছি যে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, একটির পর একটা লাইন উপড়ে ফেলা হচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে করাত দিয়ে, বড় বড় গাছ। সে সময় আপনারা কিছু বলেন নাই কেন? যারা হেফাজতে ইসলামী সদস্য ছিল বা ছিল না, বা যেই হোক, যারা করছিল এই কাণ্ডটা, আপনারা তাদেরকে আটকান নাই কেন? না, বলেন নাই কেন এটা তো প্রশ্নই আসে না। জি, বলার কথাটাই আমাদের, এবং কিছু বলা এবং করার দায়িত্ব তো আমার, জি, কিংবা আমাদের। জি। আপনারা জানেন যে ওই দিন একটা কর্মসূচি ছিল, যে কর্মসূচিটা একেবারে ভোরবেলা থেকে শুরু হয়েছিল, অবরোধ কর্মসূচি হেফাজতে ইসলামের, এবং ঢাকা মহানগরের উপকণ্ঠে 6টি জায়গায় এটা যুগপৎ শুরু হয়, এবং প্রথমত ভালোভাবেই শুরু হচ্ছিল। তবে এখানে একটু প্রসঙ্গত উল্লেখ্য যে ওটা ঠিক আগের দিন 4 তারিখে সংগঠনের পক্ষ থেকে সংগঠকরা জানালেন যে তারা একটু তাদের কর্মসূচি পরিবর্তন করতে চান। এটা মোটামুটি সংক্ষিপ্ত করে তারা 2টোর মধ্যে, 5 তারিখে 2টোর মধ্যে তাদের ধর্মীয় নেতা আল্লামা আহমেদ শফিকে এনে একটা মোনাজাতের মাধ্যমে তারা শেষ করবেন শাপলা চত্বরে। এটা তারা পারমিশন কিংবা অনুমতি নেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনার বরাবর কিন্তু আবেদন করেন। ওইটার পরিপ্রেক্ষিতে তখনও তাদের অনুমতি ওই সময় দেওয়া হয়নি। পরবর্তী পর্যায়ে তারা যখন অবরোধ কর্মসূচি শুরু হলো, এটা আগের দিন তারা একেবারে আনুষ্ঠানিকভাবে এটা চেয়েছিল। তখন কমিশনার এটা বিবেচনাধীন ছিল বিষয়টা। পরের দিন আমরা লক্ষ্য করলাম একটা প্রবণতা আছে যে তারা ওখানে করতে চান, এবং তারা আমাদের কথা দিলেন যে যেহেতু সংক্ষিপ্ত করা হয়েছে, ওখানে দোয়া কর্মসূচির মাধ্যমে তারা এটা শেষ করবেন। দোয়া কর্মসূচির কথাটা আমি এখানে একটু বেশি উল্লেখ করতে চাই। তো এখানে যারা কর্তৃপক্ষ ছিলেন তারা মনে করলেন যে দোয়া কর্মসূচির মাধ্যমে, এবং যেহেতু তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ খুব ভালোভাবেই বলছেন যে আমরা এটা কোনো অসুবিধা হবে না, আমরা আমাদের ওখান থেকে ছেড়ে দেন, তারপরে আমরা আমাদের কার্যক্রম শেষ করে তাড়াতাড়ি চলে যাব। এই পরিপ্রেক্ষিতে এবং আগের আমাদের যে অভিজ্ঞতা ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলার, মোটামুটি এইটা বিবেচনা করে কিন্তু তাদের অনুমতি দেওয়া হয়েছিল ঢাকায় আসার, এবং তারা ঢাকায় এসেছিলেন। এবং আসার পথে তখন থেকেই একটা প্রবণতা লক্ষ্য করা গেল যে ঢাকার ভিতরে ইতিমধ্যেই কিছু সন্ত্রাসী তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। যখন ওই অনুমতির ব্যাপারটি চলছিল, যে অনুমতি দেয়া হচ্ছে, ঠিক ওই সময় মহানগর নাট্যমঞ্চ থেকে আমি যদি একেবারে আক্ষরিকভাবে শুরু করি, ওখান থেকে কিন্তু একটা শুরু হলো সকালবেলায় আমি বলবি নাশকতামূলক কর্মতৎপরতা, আগুন দেওয়া, এটা শুরু হতে হতে এটা বিভিন্ন জায়গায় তারা এটা ছড়িয়ে পড়লো, এবং একইভাবে ওই সময় তারা কিন্তু আসাও শুরু করলো শাপলা চত্বর বরাবর, এবং পুলিশ বিভিন্ন জায়গায় তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য কিন্তু উদ্যোগ গ্রহণ করলো। এখানে আমি খুব স্পষ্টভাবে একটা কথা বলতে চাই যে যেহেতু আমরা প্রাথমিকভাবে ওই 6টি জায়গায় দায়িত্ব পালন করার জন্য বেশি গুরুত্ব দিয়েছিলাম, আমরা মনে করেছিলাম যে এখানে বোধহয় তারা আসবেন না, কিন্তু যেহেতু দেখলাম যে তারা অত্যন্ত আগ্রহী, তখন কিন্তু তাদেরকে এখানে আনা হলো। এবং সার্বিকভাবে আমরা কিন্তু চাচ্ছিলাম যে এই কর্মসূচিটা খুব শান্তিপূর্ণভাবে শেষ হোক। আপনি বলছেন এই কথা, কিন্তু আপনি কি দেখেছেন যে 5 মে দেশ কোন দিকে যাবে জানি না, 13 দফা মেনে নিন, না হলে 5 তারিখে এ দেশ কোন দিকে যাবে আমি তা জানি না, সেটা 30 এপ্রিল আল্লামা শফি কিন্তু বলেছিলেন। তারপরেও আপনারা বিশ্বাস করলেন যে তারা আসবেন, শুধু দোয়া করে চলে যাবেন, এবং সারাদিন যে ঘটনা ঘটলো আমরা দেখলাম চোখের সামনে, গাছ কাটা হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে একটার পর একটা। আমি বলছি যে অবশ্যই এটার ব্যাপারে আমি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল আছি, এবং এই ধরনের আমি বলতে চাই যে কথাবার্তা কিন্তু উনি 6 এপ্রিলের আগেও বলেছিলেন
খুব কড়া কথা বলেছিলেন এবং আমরা ওটা কথার কথা হিসেবেই নিয়েছিলাম যে এভাবে বক্তব্য রাখেন, যেহেতু একটা দাবি নিয়ে তারা একটা দাবিনামা নিয়ে তারা নেমেছেন, এই হিসেবেই কিন্তু এইসব দেখা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চিন্তা করেছিলাম যে এনারা দায়িত্ববান, এনারা অন্তত যে কথাটা বলছেন দোয়া কর্মসূচি পালন করবেন, ওইটার প্রতি কিন্তু আমরা অন্যান্য সংগঠনের থেকে একটু অন্যভাবে কিন্তু তাদের দেখা হয়েছিল। কিন্তু যেটা দেখা গেল যে তারা এটা তো করেনি। আরেকটি ব্যাপার এখানে আমার মনে হয় প্রণিধানযোগ্য, যে এই সংগঠনের ভিতরে কিছু অনুপ্রবেশকারী ঢুকে গিয়েছিল, যারা এদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, যারা যুদ্ধাপরাধীর বিচারের রায়কে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রয়াস পেয়েছিল। এবং সেখানেও আমাদের যথেষ্ট কষ্ট করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে। এবং আমাদের তারা যে ঢুকে যাবে এটার খবর আপনাদের কাছে আগে ছিল না? কোথায় ঢুকে যাবে মানে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, তারা যে হেফাজতে ইসলামের মধ্যে ঢুকে যেতে পারে, সেটা খবর কি আপনার জানা ছিল না? আমাদের একজন দর্শকেরটাও আমি একটু আপনি বলে রাখি যে অবরোধের দিনই আপনার কথা মতো বা অবরোধের আগের দিন শেষ মুহূর্তে সমাবেশের আবেদন করে অনুমতি পেল হেফাজত, অথচ বিএনপি 3-4 দিন অনুমতির জন্য পুলিশের কাছে ছুটতে, আর জামাত শিবির অনুমতিই পায় না। না, এখানে অনুমতি এই বিষয়টা আমি একটু আপেক্ষিকতা আছে এর মধ্যে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবেদন করে পায়নি এটা কিন্তু আমার জানা নেই। আমি অত্যন্ত আস্থা নিয়ে বলছি এবং ওনারাও নিশ্চয় স্বীকার করবেন অনুমতি দিতে বিবেচনা করতে দেরি হতে পারে, কিন্তু এর মধ্যে সাম্প্রতিককালে ওনারা কোনো অনুমতি পাননি। আমার মনে হয় এই ধরনের ঘটনা ঘটেনি। জামাত শিবিরের বেলায় বলা হয়েছিল অনুমতি পায় না, আর বিএনপির ব্যাপারে বলা হয়েছে 3-4 দিন অনুমতির জন্য পুলিশের কাছে ছুটতে হয়। অনুমতি দেওয়ার ব্যাপারে আমি বিএনপির ব্যাপারটা আমি আপনাকে স্পষ্ট করলাম, এবং অন্য সংগঠনের ব্যাপারে অবশ্যই সেটা কমিশনারের কিংবা মহানগর কমিশনারের পুলিশ কর্তৃপক্ষের অধিকার আছে, তাদের ক্ষমতা আছে সেটা না বলার। এবং সার্বিক বিবেচনায় বোধহয় উনি স্বস্তিবোধ করেননি যে এই ধরনের সংগঠনকে অনুমতি দেওয়া হবে, এ কারণে অনুমতি দেওয়া হয়নি বলে আমি মনে করি। এখানে কোনো অবৈধ কাজ করা হয়েছে কিংবা ব্যত্যয় কোনো ঘটেছে এ বলে আমি মনে করি না। সারাদিন ধরে যে পরিস্থিতি আমরা বায়তুল মোকাররম এবং তারা সংলগ্ন এলাকায় দেখেছি, 6 ঘন্টা ধরে ওরকম পরিস্থিতি যে আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন নাই, মানে সেটা কি আপনি ব্যর্থতা মানবেন কিনা? আমি অবশ্যই মানব না, এই কারণে যে আপনার ঘটনার ব্যাপ্তিটা লক্ষ্য করতে হবে কিংবা এই অরাজকতার ব্যাপ্তিটা লক্ষ্য করতে হবে। বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই কার্যক্রম শুরু করেছিল এবং সেখানে প্রত্যেকটি জায়গায় একেবারে সুচারুভাবে এবং নিরঙ্কুশভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এটা বেশ দুরূহ কাজ ছিল। কিন্তু তারপরেও সার্বিক অবস্থা, যে কার্যক্রম আমরা পরিচালিত করেছি আমাদের সদস্যদের নিষ্ঠার মাধ্যমে, তাদের পেশাদারিত্বের মাধ্যমে, আমি তো মনে করি দক্ষতার মাধ্যমে, এবং শুধু বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য না, অর্থাৎ র্যাব, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, ঢাকা মহানগর পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা সবাই মিলে এখানে কিন্তু কাজ করেছে। এবং আমি মনে করি যে ঘটনা, হ্যাঁ, আপাত দৃষ্টিতে আপনাদের কাছে অনভিপ্রেত মনে হতে পারে, অপ্রিয় মনে হতে পারে, দৃষ্টিকটু মনে হতে পারে, কিন্তু ওখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিল তারা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন কিংবা তাদের ওই রকম নিষ্ঠা ছিল না, আগ্রহ ছিল না, আমার মনে হয় এটা ঠিক না। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব সাধ্যমতো চেষ্টা করেছে পালন করার জন্য। হ্যাঁ, এটা বলতে পারেন যে এখানে সম্পূর্ণভাবে করতে পারেননি কিংবা অসম্পূর্ণতা থাকতে পারে দায়িত্ব পালনে, এটা আমি অবশ্যই মানবো, অসম্পূর্ণতা থাকতে পারে, কিন্তু ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি না। কারণ আবার আমি বলবো যে ব্যাপ্তি ছিল এই আইন শৃঙ্খলা পরিস্থিতির, সেখানে পুরো ব্যাপারটিকে নিয়ন্ত্রণে আনা কার্যকরভাবে এটা যথেষ্ট একটা দুরূহ কাজ ছিল এবং সেই দুরূহ কাজ ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারা খুব সুচারুভাবে পালন করেছে। আমরা যদি আরেকটু পেছন থেকে আসি, যে তাহলে কি আপনি বলবেন যে তাদেরকে বিশ্বাস করে সেই সমাবেশের অনুমতি দেয়াটা কি একটু ভুল সিদ্ধান্ত ছিল কিনা? আমার মনে হয় না। আমার মনে হয় না এই কারণে যে যদি না দেওয়া হতো তাহলে কিন্তু ওই 6টি জায়গায় তারা তাদের তাণ্ডব শুরু করত বলে আমি এখন মনে করছি। এখন এবং তখন একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল, যার ফলে আমরা চিন্তা করছিলাম যে ওখান থেকে তারা শাপলা চত্বরে আসবে, দোয়া কর্মসূচি পালন করবে 2টোর সময়, এবং তার পরবর্তী পর্যায়ে কিংবা আসরের ওয়াক্তের মধ্যে তারা চলে যাবে, আসরের আগে চলে যাবে। সুতরাং আমরা যখন দিলাম, এবং তাদের কিন্তু বলার ভঙ্গিটা খুব অন্যরকম ছিল, অত্যন্ত বিনয়ীভাবে তারা বলেছে যে কোনো অসুবিধা হবে না, এবং একজন দায়িত্বশীল
ব্যক্তি, কয়েকজন দায়িত্বশীল ব্যক্তি তার সাথে তেনা বলেন, এবং তাদের যে ধর্মীয় গুরু নেতা উনি নিজেও কিন্তু বলেছেন যে এখানে আমরা 2টো পর্যন্ত আমার 2টো দোয়া দিবস হবে, তারপরে আমরা চলে যাব। সুতরাং এখানে আমি ওনার সাথে আপনাদের নিজেদের আমাদের যোগাযোগ ছিল, অবশ্যই যোগাযোগ ছিল, আমরা যোগাযোগ এবং উনি আপনাদের কথা দিয়েছিলেন আল্লামা আহমেদ শফী, ওনার সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে, আমাদের কর্মকর্তারা তার সঙ্গে যোগাযোগ করেছে। এবং একটু আমি আবার বলি যে একটা ধর্মীয় সংগঠন এত বড় বিশ্বাসের কথা বলে বিশ্বাস ভঙ্গ, এটা আমি বলছি একটু অন্যভাবে। আপনি যদি মনে করেন যে বিশ্বাস ভঙ্গ আমার মতো পেশাদার এ কথা বলবে কেন, তবুও কিন্তু একটা কথা থেকে যায় যে বিশ্বাসটা কিন্তু অন্য জিনিস। মানুষের মধ্যে একটা আস্থা আনার যে ব্যাপারটা, এটা কিন্তু একেবারে পরিপূর্ণভাবে অন্য জিনিস। সেই বিষয়টি বোধহয় তারা যথাযথভাবে পালন করেননি, কিংবা সেটা রাখতে পারেননি। আপনি এই কথা বলছেন বটে, কিন্তু আমি একটু আল্লামা আহমেদ শফীকে কোট করার লোভ সামলাতে পারছি না। তিনি 30 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছিলেন নাস্তিক্যবাদীদের সঙ্গ ছেড়ে তওবা করে আস্তিক হন। উনাকে বলতেছি তওবা করে 13 দফা মেনে নিন। 13 দফা কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক না। এই 13 দফার একমাত্র দাবি নাস্তিকদের এদেশ থেকে তাড়াতে হবে, নাস্তিকবাদীরা এদেশে থাকতে পারবে না। না, এই কথাগুলো কিন্তু নীতি নির্ধারণী কথাবার্তা। এই ব্যাপারে কিন্তু আমার একেবারে মন্তব্য করাটা ঠিক না। ওনার কথাটা একটু উগ্র মনে হচ্ছে। এই শব্দগুলির মধ্যে আইন শৃঙ্খলা জনিত কোনো উপাত্ত আছে কিনা, কিংবা কোনো তথ্য আছে কিনা, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আছে, আপনি যেটা বলছেন আছে, কিন্তু ওইভাবে কিন্তু নাই। যার ফলে আমরা মনে করেছি, কিংবা আমরা মনে করি যে একটা সংগঠন থেকে একটা কর্মসূচি দিয়েছে, সে কর্মসূচিতে আমরা যদি আমাদের অনুমতি যদি দেওয়ার প্রয়োজন আমরা দিয়ে দিই, এবং কর্মসূচিটা শান্তিপূর্ণভাবে যদি সমাধান হয়, সম্পন্ন হয়, তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু যেটা আপনি বলছেন এটা ঠিক যে তাদের মধ্যে সবকিছুই সাধু ছিল না, এবং অসাধু উদ্দেশ্য ছিল না একেবারে বলা যায় না। আরেকটু বলি, আমাদের ধোঁকা দিতে চাইছে সরকার, আমরা আর ধোঁকা খাবো না। হয় আমাদের দাবি মানবেন, না হয় শাহাদাত বরণ করব। যুদ্ধের ঘোষণা তো এটা না। এই ধরনের কথাবার্তা কিন্তু এদেশে আমার মনে হয় আমাদের সমাজে, আপনি যেটা বলছেন এটা নতুন কিছু না। আমরা প্রায়শ না হলেও মাঝে মাঝে কিন্তু এই ধরনের মন্তব্য, এই ধরনের মতামত কিন্তু আমরা শুনে আসি। সুতরাং এই বিষয়গুলি যদি ওইভাবে মনে করেন যে এটা আমি যেটা বলি ইন্টেলিজেন্সের অংশ, সেটা হওয়া যায়, কিন্তু ওই ধরনের ইন্টেলিজেন্স না যে আমাদের একেবারে তাদেরকে পরিহার করতে হবে, তাদেরকে কিছুই করতে দেব না, এই ধরনের বিষয়গুলি কিন্তু এখানে পরিস্ফুটিত হয় না, প্রতিফলিত হয় না। এই কারণে আমি বলবো যে গত 6 এপ্রিলে যেটা মহাসমাবেশ তারা করলেন শাপলা চত্বরে, সেখানে কিন্তু তাদের সঙ্গে আমাদের যোগাযোগ ছিল। একটা পর্যায়ে তারা একটু সময় বেশি নিয়েছে, আমরা মোটামুটি ওখানে সমঝোতা করে বাড়িয়েও দিয়েছি, এবং আমি বলতে পারি মোটামুটি ভাবে ওটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সেইটা একটা বড় ধরনের আমার মনে হয় নির্দেশিকা ছিল আইন প্রয়োগকারী সংস্থার জন্য এবং সংশ্লিষ্ট যারা ছিল তাদের জন্য। এইটা আমার মনে হয় একটা প্রভাব বিস্তার করেছে। এই পর্বের দর্শকদের একটা জরুরি প্রশ্নকে যদি আমরা এইভাবে সামারাইজ করি, যে 5 মের দিবাগত গভীর রাতে, যেটা 6 মে মতিঝিলের শাপলা অভিযান নিয়ে সবার আগ্রহ ছিল, সারা বিশ্বের মিডিয়াগুলিরও যে আগ্রহ ছিল, তা পরদিন অনলাইন সংস্করণে বোঝা গেছে। মৃতের সংখ্যা 100 কিংবা 1000 অবশ্য তারা কেউ বলেনি, 5 থেকে 40-এর ভিতরে মৃতের সংখ্যা তারা রেখেছে। তবে প্রকৃত সংখ্যা জানতে সবাই আগ্রহী। প্রকৃত সংখ্যা কত আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের প্রধান বিরোধী দল বিএনপি এবং হেফাজত ইসলামে 2.5 থেকে 3,000 মানুষ মারা গেছে বলে তারা বলেছে। আপনি তো বলেছেন যে 5 তারিখে একটা কর্মসূচি ছিল, এবং তারা 6টি জায়গায় তাদের অবস্থান নিয়েছিল। এক পর্যায়ে আমরা তাদেরকে অনুমতি দিয়েছিলাম যে তারা শাপলা চত্বরে এসে দোয়া কর্মসূচি পালন করে তারা চলে যাবে। এইভাবেই বিষয়টি নির্ধারিত ছিল, কিন্তু চূড়ান্তভাবে সেটা হয়নি, কিংবা পরবর্তী পর্যায়ে সেটা হয়নি। এবং না, এক পর্যায়ে দেখা গেল যে তারা শাপলা চত্বরে তাদের অবস্থান নিয়েছে, এবং আমরা মনে করলাম যে তাদের যে মনোভাব, তাতে পরের দিন তারা ওখানে প্রলম্বিত করতে চায় তাদের অবস্থান, এবং যেটা আমরা আইন শৃঙ্খলার দিন তারা ওখানে প্রলম্বিত করতে চায় তাদের অবস্থান, এবং যেটা আমরা আইন শৃঙ্খলার পরিপ্রেক্ষিতে কিংবা সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে এটা আমরা চাইনি, এবং যার ফলে আমরা চিন্তা করেছিলাম যে তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম। এবং সিদ্ধান্ত নেওয়ার এক পর্যায়ে আমরা চিন্তা করলাম যে কৌশলগত কারণে রাতের বেলা একটা নির্ধারিত সময়ে আমরা মনে করলাম যে ওইটাই কৌশলগত ভাবে আমাদের জন্য সুবিধাজনক হবে, সকলের জন্য সুবিধাজনক হবে। আপনাকে একটা কথা আমি এখানে বলে রাখতে চাই
যে সার্বিকভাবে এই ব্যবস্থাপনাটা কিন্তু বাংলাদেশ পুলিশ করছে, এবং এখানে তাদেরকে সহযোগিতা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ থেকে শুরু করে ঢাকা মহানগর পুলিশ এটার মুখ্য ভূমিকা পালন করেছে। তাদের সঙ্গে সহযোগিতা করেছে র্যাব, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, অন্যান্য গোয়েন্দা সংস্থা, সবাই মিলে কিন্তু এটা করেছে। কিন্তু আমাদের যে উদ্দেশ্যটা ছিল ন্যূনতম ক্ষতি করে এই ব্যবস্থাপনাটা সম্পন্ন করা, অর্থাৎ আমরা চাচ্ছিলাম তারা ওখান থেকে এমনি চলে যাক, আমরা মোটামুটি তাদের বলবো একটা একটু বললেই বোধহয় চলে যাবে, কিংবা আমরা যতটুকু পারবো যে আমাদের বল প্রয়োগ না করে যেন এটা করা হয়। আমাদের সিদ্ধান্ত কিন্তু এটাই ছিল, এবং ওইভাবেই কিন্তু আমরা ফোর্স গঠন করেছি, এমন ভাবে যে ফোর্স দেখে কিংবা তাদের সঙ্গে কথাবার্তা বলে কিংবা মাইকিং করে তারা যেন চলে যায়, এবং ওইভাবেই আমরা আমাদের অভিযান কিন্তু পরিচালনা করেছি। এবং অভিযানের প্রত্যেক সদস্যকে আমরা আমাদের মতামতটা জানিয়ে দিয়েছিলাম, আমাদের নির্দেশনা দিয়েছিলাম যে এখানে কোনো রকমের প্রাণহানি ঘটবে না। কারণ আমরা জানতাম যে এখানে শুধু সংগঠকরা নাই, এখানে শুধু সন্ত্রাসীরা নাই, এখানে বিপুল সংখ্যক কোমলমতি শিশু এবং কিশোর আছে, যাদের সংখ্যাই বেশি ছিল। এবং এদের এই যে নিষ্পাপ ছেলেগুলো, এই যে শিশু কিশোরদের, এদের দিকে দৃষ্টি রেখে কিন্তু আমরা চিন্তা করেছিলাম যে ওখানে আমাদের যে ভূমিকাটা হবে, আমাদের যে ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটা অবশ্যই অহিংস হবে, কিংবা সেখানে কোনো বল প্রয়োগ আমরা করব না। কিন্তু এক পর্যায়ে যেটা আপনারা জানেন যে তার আগে কি হয়েছিল, বিভিন্ন জায়গায় পল্টনে, তারপরে আপনার মতিঝিলে, বিভিন্ন জায়গায় ব্যাংকের ভেতর আগুন দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, আপনার হকারদের পুরো দোকান লুট করে পুড়িয়ে দেওয়া হয়েছে, পবিত্র কোরআন শরীফে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাস্তার পাশে যে দোকানগুলো ছিল, বাইতুল মোকাররম মসজিদের একাংশে আগুন দেওয়া হয়েছে, সোনার দোকান লুট করা হয়েছে, চেষ্টা করা হয়েছে, এবং ডিসি অফিস যেটা একটা পুলিশের স্থাপনা, সরকারি স্থাপনা, সেখানে আগুন দেওয়া হয়েছে। শুধু আগুন দেওয়া হয়নি, সেখানে একজন সদস্যকে, এখন সে মৃতপ্রায়, সে চিকিৎসাধীন আছে, অত্যন্ত মুমূর্ষু অবস্থা। আমি পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি যে উনি সুস্থ হয়ে উঠুন, সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন। কিন্তু আমার কথা হচ্ছে যে পটভূমিটা কিন্তু এইটা ছিল, এবং তারপরে রাতের বেলা যেটা হলো, সেটা দেখা গেল যে তারা ওখানেও কিন্তু নাশকতা চলছিল, এবং এক পর্যায়ে আমাদের কাছে গোপন তথ্য ছিল যে পরের দিন এটা প্রলম্বিত করে একটা বড় ধরনের নাশকতা করার তাদের ইচ্ছা আছে। এবং শুধু তাই না, সেখানে যে আশেপাশে সন্নিকটে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, সরকারি স্থাপনা, সেইখানে বড় ধরনের ক্ষতি করা হবে। এখন এই ধরনের যখন আমরা সংবাদ পেলাম, এবং সার্বিক অবস্থা বিবেচনা করে কিন্তু আমরা আমাদের সোজা কথায় নিরাপত্তামূলক পরিকল্পনা গ্রহণ করলাম, আভিযানিক পরিকল্পনা গ্রহণ করলাম, এবং সেখানে কিন্তু ওইভাবেই করা হয়েছে। অত্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এটা যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু ডিআইজি পদমর্যাদা, এবং তাদের নেতৃত্বে এসপি পদমর্যাদা, এডিশনাল ডিআইজি পদমর্যাদার কর্মকর্তারা ছিলেন, এবং সকলে মিলে তাদের মধ্যে সমন্বয় ছিল। বর্ডার গার্ড ও ওনারা একটা আলাদা সংস্থা, এবং প্রত্যেকের মধ্যে সমন্বয় করে, আমি এই জন্য কথাটা বলছি, আমরা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করেছি, এটা আমরা খুব সাবধানতা অবলম্বন করেছি। এবং এক পর্যায়ে যে তাদেরকে আমরা মাইকিং করে কিন্তু বলা হয়েছে আপনারা এখান থেকে চলে যান। জি, আমরা এটা দেখেছি। মানে আপনি যদি সংখ্যাটা একটু বলতেন যে আপনার বিবেচনায় হতাহতের প্রকৃত সংখ্যা, আপনি কোন সংখ্যাটা জানতে চাচ্ছেন? ওই দিন শাপলা চত্বরে, ওই দিন রাতের অভিযানে ওখানে 4টি, আজকে আমি প্রসঙ্গত বলতে চাই যে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ আজকে একটা প্রেস ব্রিফিং করেছেন, এবং সেখানে উনি যথাযথভাবে তার তথ্য উপস্থাপন করেছেন। আমি এ পর্যন্ত আমাদের যেভাবে প্রতিবেদন এসেছে, সেখানে 4টি লাশ পাওয়া গিয়েছিল, যেটা কাফনে মোড়া ছিল পলিথিন দিয়ে, আর বিভিন্ন জায়গায় 3টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওখান থেকে। এই 4, 3, 7 আর আহতের সংখ্যা, আর একটি আমাদের একজন সদস্য সেখানে দুর্বৃত্ততা দ্বারা আক্রান্ত হয়ে ঘটনাস্থলে কিন্তু নিহত হয়েছেন। এই 8টি আহতদের কোন সংখ্যা কি আছে আপনাদের কাছে? এখানে ওইভাবে আমার এই মুহূর্তে আমি দিতে পারছি না, কিন্তু সেখানে ওইভাবে আমি মনে করি না, তবে আমার মনে হয় মেডিকেল কলেজে যেতে পারে কিছু। এই মুহূর্তে আমার ঠিক ওই তথ্যটি নেই, এটা আমাকে দিতে হবে।
কিন্তু এই জন্য আমি কথাটা বলছি, আহত ওইভাবে হওয়ার মতো পরিস্থিতি কিন্তু সৃষ্টি করা হয়নি। কারণ আপনারা বলেছেন যে আপনারা কোনো মানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেন নাই। এক্স্যাক্টলি। আমরা আইজি সাহেবের সাথে কথা বলছিলাম, উনি বলছেন যে ওই দিন রাতের ঘটনা 4টি কাফনে মরা লাশ এবং বিভিন্ন স্থান থেকে আরো 3টি লাশ উদ্ধার করা হয়েছে এবং একজন পুলিশ সদস্য সেখানে মারা গেছেন। এই মোট 8 জন এবং আহত কিছু থাকতে পারে এবং কিছু ছিলেন নিশ্চয়ই, তারা হাসপাতালে আছেন। আমরা অতিথির সঙ্গে আরো কথা বলবো একটা বিরতির পরে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব হাসান মোহাম্মদ খন্দকার, আপনার কাছে প্রচুর প্রশ্ন আসছে। আমি একটি প্রশ্ন এরকম আসছে যে 2500 থেকে 3000-এর যে সংখ্যাটি বলছে বিরোধী দল বা হেফাজতে ইসলাম, সেই সংখ্যাটি কোত্থেকে আসলো? আরেকটি প্রশ্ন এর সঙ্গে জড়িত হয়ে আসছে যে লাইট নেভানো ছিল কেন বা কোনো আলো ছিল না কেন? আপনি যদি খুব দ্রুত একটু আলোকপাত করতেন। আমি কিন্তু যারা বলেছেন রাজনীতিবিদ হতে পারেন, কোনো ব্যক্তিত্ব, স্বীকৃত ব্যক্তিত্ব হতে পারেন, সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি বলছি যে তথ্যটা তারা পেয়েছেন, এইটা একটু যাচাই বাছাই করার বোধহয় প্রয়োজন ছিল। কারণ খুব তাৎক্ষণিকভাবে কোনো সংবাদ পেলে, তথ্য পেলে, এবং যেটা খুব স্পর্শকাতর একটা বিষয়, সেটা বোধহয় একটু যাচাই বাছাই করা। আমি খুব বিনয়ে এটা বলছি, কারণ যারা মন্তব্য করেছেন তারা অনেক অভিজ্ঞ, রাজনৈতিকভাবে অভিজ্ঞ হতে পারেন কিংবা অন্যান্য কর্মকাণ্ডে অভিজ্ঞ। আমি এইটুকু বলবো যে যে সংখ্যাটা বলা হয়েছে ওখানে আমি ইতিমধ্যে বললাম যে ওখানে কি ব্যবস্থাটা করা হয়েছিল, যে আমরা যেসব অস্ত্র কিংবা যেসব সামগ্রী দিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি ওখানে, এবং যে কৌশল অবলম্বন করা হয়েছে, সেখানে কিন্তু নিরাপত্তাটা, অর্থাৎ যারা ওখানে অংশগ্রহণকারী তাদের নিরাপত্তাটা কিন্তু অগ্রাধিকার পেয়েছিল, যে তাদের তেমন কোনো ক্ষতি না করে তারা যেন ওখান থেকে বেরিয়ে যায় একটা নির্ধারিত পথ ধরে, সেটা কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি এবং আমরা করতেও পেরেছি। সেখানে করতে যে ব্যবস্থাগুলো করা হয়েছে, সেখানে ম্যাক্সিমাম আমরা যেটা ব্যবহার করেছি সেটা রাবার বুলেট ব্যবহার করা হয়েছে, সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে, সেখানে আমরা পানি, জল কামান ব্যবহার করেছি, এবং জল কামানকে অন্যভাবেও ব্যবহার করা হয়েছে। সেখানে আগুন জ্বলছিল, সে আগুন নিভানোর কাজেও ব্যবহার হয়েছে। তো সুতরাং আমরা এইভাবে চেয়েছি যে ক্ষতিটা যেন খুব কম হয়, প্রাণহানি একেবারে যেন না হয়, এই ব্যাপারে আমরা কিন্তু যথেষ্ট সচেতন ছিলাম। আপনি যদি মনে করেন যে এখানে আমরা কোনো কিছু গোপন করছি, তাহলে একটা সবচেয়ে বড় ব্যাপার যে অন্ধকার ওখানে ছিল কিনা, সবচেয়ে বড় আলো ছিল সাংবাদিকরা ছিল আমাদের কাছে, সাংবাদিকের ক্যামেরা ছিল আমাদের কাছে, এবং যে ক্যামেরা দিয়ে কয়েকটি চ্যানেল সরাসরি সম্প্রচার করেছে এই অভিযানটাকে, এবং বাংলাদেশের জনগণ কিন্তু এই অভিযানটা দেখেছে। তো সুতরাং এইখানে গোপন করার মতো খুব একটা সুযোগ ছিল বলে অন্তত ব্যক্তিগতভাবে আমি মনে করি না। এটা হলো একটা দিক। আরেকটি দিক হচ্ছে, যখন অভিযান শেষ হয়ে গিয়েছিল তার পরবর্তী পর্যায়ে আমি এটা ব্যক্তিগতভাবে যাচাই করেছি। ঢাকা সিটি কর্পোরেশন যে মন্ত্রণালয়ের দায়িত্বে, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তার সচিব জনাব আবু আলম শহীদ খানের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলে জেনেছি যে ওই দিন ওনার দায়িত্বে কি পড়েছিল এবং ওই দিন উনি কি করেছিলেন, এবং উনি আমাদের অনুরোধেই ভোর আনুমানিক 5:30টার সময় ওনার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদের ওখানে পাঠিয়েছিলেন ট্রাকে, এবং ওই জায়গাটা ওখানে যাতে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, এবং যে গাছগুলো কাটা হয়েছিল এবং ফুটপাথের যে স্ল্যাবগুলো তুলে ফেলা হয়েছিল, এগুলোও কিন্তু মেরামত করার কাজ তাৎক্ষণিকভাবে শুরু হয়ে গিয়েছিল আনুমানিক 5:30টার দিকে, এবং তখন ওই কার্যক্রমটা ওখানে এত বিপুল সংখ্যক লোক সেখানে কাজ করেছে তাদের সামনে, এবং 5:30টার সময় কিন্তু যথেষ্ট আলো এসে যায়। বিএনপি দলের চিফ হুইপ বলেছেন সে ময়লার গাড়িতে করে লাশ সরানো হয়েছে। সেটাই আমি বলছি, এবং এইটাই বিষয় আমি সবিনয়ে ওনাকে বলবো, যদি এটাই হয় তাহলে উনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। এইটাই বিষয় আমি সবিনয়ে ওনাকে বলবো, যদি এটাই হয় তাহলে উনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, যেভাবে হোক। ওনাদের অনেক ধরনের মাধ্যম থাকতে পারে, কিন্তু আমি যেটা ওনাদের অনুরোধ করব যে 2500 লোকের ব্যক্তির কথা বলা হচ্ছে, কারো মৃত্যু হোক, এটা আমার ব্যক্তিগতভাবে কাম্য না, আপনারা কেউ চায় না, এবং ওখানে যারা অংশগ্রহণকারী তারা মৃত্যুবরণ করুক, এখানে বোধহয় কেউ আইন প্রয়োগকারী সংস্থা কোনো সদস্য যৌক্তিক কারণেই চাইতে পারে না।
আমার মনে হয় একটা ব্যাপার এখানে দেখা যায় যে 2500-এর কথা বললো, এর যদি আপনি একটা তালিকা করে দেয়া যেত আমাদের, কিংবা এই ব্যক্তিরা পাওয়া যাচ্ছে না, এই তাদের ঠিকানা, আমরা কিন্তু বের করে নিতে পারবো। যদি তাৎক্ষণিকভাবে সম্ভব না হয়, 2500 যদি 10% আপনি করেন, 250 জনের কিন্তু এখন দেওয়া যায়, পরবর্তী পর্যায়ে যে আবার পাওয়া যায় এটা হতে পারে। 250 যদি না দেওয়া যায়, 5% করেন, 125 জনের আপনি দেন, তাও যদি না দেওয়া যায়, 2.5% 72 জন লোকের নাম দিয়ে আমরা শুরু করতে পারি। আমি এইভাবে কিন্তু একটা খুব সবিনয় একটা প্রস্তাব দিতে চাই যে 72 জন কিংবা 125 জনের নাম দিয়ে আমরা শুরু করতে পারি, যে এই লোকগুলিকে পাওয়া যাচ্ছে না, এনারা ওই দিন ওখানে কিভাবে কোথায় গেলেন। আমার মনে হয় আমরা এইভাবে কিন্তু বিষয়টা বিবেচনা করতে পারি, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আপনাদের সামনে যেটা হলো, অর্থাৎ মিডিয়ার সামনে, ওখানে বিপুল সংখ্যক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ছিলেন, আমাদের সাংবাদিক বন্ধুরা ছিলেন। এখানে অনেক চ্যানেল ছিল যারা আমাদেরকে সমালোচনা করতে ছাড়েন না। আবার মাঝে মাঝে আমাদের বন্ধু বান্ধব আছে সেখানে, কিন্তু সমালোচনা মুখরও হয়ে ওঠেন, তারাও কিন্তু ওখানে ছিলেন। তাদের কাছ থেকেও শোনা যেতে পারে যে আমাদের কি ওখানে কোনো অনিয়ম কিংবা এই ধরনের কোন রকম সন্দেহজনক কর্মতৎপরতা পরিলক্ষিত হয়েছে কিনা, এই বিষয়টা বোধহয় একটা দেখার বিষয়। প্লাস আবার এটাই বলবো যে 5:30 থেকে বিপুল সংখ্যক সেখানে কার্যক্রম, পরিচ্ছন্ন কর্মী কিন্তু কার্যক্রম শুরু করে দিয়েছে। এরপরে তো অফিস আদালত শুরু হয়ে গেল এবং সিটি কর্পোরেশনের ওই কার্যক্রম 1টা পর্যন্ত চলেছে, দুপুর 1টা পর্যন্ত চলেছে। তারা মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা ওখানে করে তারপরে গেছে। তো এরকম একটা জনসমাগম যেখানে, সেখানে এই ধরনের একটা কার্যক্রম পরিচালনা করা, আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে সেখানে ছিলাম না, আমি অন্য জায়গায় ছিলাম, কিন্তু আমারও কেন যেন মনে হচ্ছে যে এই বিষয়টা একটু খুব গুরুত্ব দিয়ে কিংবা আরেকটু বোধহয় নিবিড় ভাবে দেখার দরকার আছে। আমাদেরকে আরেকটা বিরতি নিতে হচ্ছে। বিরতি নেয়ার আগে আমি একটি মন্তব্য করতে চাই, যেটি বিরতির পরে এই মন্তব্য সম্পর্কে আপনার মূল্যায়ন বা আপনার মন্তব্য শুনবো। সেটি হচ্ছে যে পুলিশের প্রতি বা পুলিশের ভাষ্যের প্রতি বা সরকারের প্রতি বা সরকারের ভাষ্যের প্রতি এক ধরনের আস্থাহীনতায় আমাদের জনগণ আছে। সেই আস্থাহীনতার কারণ কিন্তু গতকাল বা গত পরশুর ঘটনা নয়। এর আগে আমরা দেখেছি বিভিন্ন কারণে আমরা একটা জজমিয়া সৃষ্টি হতে দেখেছি। আমরা দেখেছি যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের পরপর একটা বিবৃতি, তাৎক্ষণিক বিবৃতি চলে আসছে। আমরা দেখেছি যে সাভারে এরকম ঘটনা হওয়ার পরে রানা কোন দলের সদস্য বা কোন দলের সদস্য না সেরকম নিয়ে একটা বিবৃতি চলে আসছে। এগুলি এর কারণ কিনা যে পুলিশের বক্তব্যের প্রতি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের প্রতি বা সরকারের বক্তব্যের প্রতি একটা সাংঘাতিক আস্থাহীনতা চলে আসছে কিনা। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি বলতে চাইছিলাম যে পুলিশ, সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির প্রতি এক ধরনের আস্থাহীনতা দেখা যাচ্ছে, যে কারণ অতীতের বিভিন্ন ঘটনাবলীর কারণে। না, আপনি যে ঘটনাবলী বলেছেন মাত্র 3টা দিয়ে কিন্তু একটা সংস্থাকে, 3টা দিয়ে একটা সরকারকে, 3টা দিয়ে একটা সংগঠনকে কিন্তু আপনি বিচার করতে পারেন না। 3টা ঘটনা মাত্র। তবুও আমি বলবো জজ মিয়া অনেক বহুল আলোচিত একটা ব্যাপার, এটা একটা তদন্তের পর্যায়ে আছে। আমি এই ব্যাপারে তেমন ভাবে কোনো কথা বলতে চাচ্ছি না, বিচারিক একটা কার্যক্রম চলছে। কিন্তু তারপরে যেটা আসছে বিশ্বজিতের ব্যাপারে, হ্যাঁ, তার আগে সাগররুনি প্রাথমিক পর্যায়ে তদন্তের পর্যায়ে অনেক ধরনের কথাবার্তা আসে, সন্দেহ আসে, প্রশ্ন আসে, এবং সেটা থেকে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হতে পারে, আবার ক্ষোভও সৃষ্টি হতে পারে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশও হতে পারে, আস্থাহীনতা। ওখানে আমি বলি না যে এটা খুব একটা কঠিন একটা পেশা, কিন্তু এখানে বাদী বিবাদী নিয়ে কাজ করতে হয়। দুটো পক্ষ আছে, কিন্তু একটা হচ্ছে যে আপনাকে অভিযোগ করছে, অভিযোগকারীর একটা পক্ষ, আর একটা হচ্ছে অভিযুক্তের পক্ষ। যে কোনো একটা পক্ষকে আপনি খুশি করতে পারবেন, দুটো পক্ষকে খুশি করতে পারবেন না। সুতরাং এই পেশায় আপনার ওইটা চিন্তা করলে চলবে না যে সবাই আপনার প্রতি প্রসন্ন থাকবে সবসময়। বিশ্বজিতের ব্যাপারেও আমরা তদন্ত যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং সেখানে ভালোভাবে একটা ভালো অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে আমার বিশ্বাস। রানার ব্যাপারে আমি যেটা বলবো যে এত বড় একটা ঘটনা ঘটলো প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ, সেই একই ব্যাপার। আমাদের দেশের যেরকম একটা সংস্কৃতি আছে, মানুষের মধ্যে সন্দেহ থাকে, কিন্তু সন্দেহের উপরে যেটা করণীয়, যেটা দায়িত্ব পালন করার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত, সেই দায়িত্বটা আমি পালন করছি কিনা,
যে যে অভিযুক্ত তাকে আমি ধরছি কিনা কিংবা তার বিরুদ্ধে আইনি কার্যক্রম পরিচালিত করছি কিনা, গ্রহণ করছি কিনা, সেটা কিন্তু করা হয়েছে। সাগর রুনি বা অর্থাৎ রামু, বৃক্ষ তোমার নাম ফলে পরিচয়, এখানে রানার গ্রেপ্তারের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সার্বিকভাবে সরকার, পুলিশ, সাংগঠনিকভাবে যদি সরকারের কোনো অবয়ব থাকে, সব মিলে কিন্তু রানার এই গ্রেপ্তারের মাধ্যমে আমার মনে হয় না যে এখানে প্রমাণ হয়েছে যে এখানে আন্তরিক কেউ না, বরং এখানে প্রমাণিত হয়েছে সরকার এবং তার যে সংস্থা, বাংলাদেশ পুলিশ হোক, আইন প্রয়োগকারী সংস্থা, সকলে আন্তরিক ছিল। সাগর রুনি বা রামুতে যে ঘটনা ঘটেছে সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে যে বিবৃতিগুলি পাই সেগুলি আসলে খুব বেশি পলিটিসাইজ থাকে। সাগর রুনির ব্যাপারটা এখনো আমরা যতটুকু পারি, এখানে যদি কেউ বলে যে আমরা ব্যর্থ হয়েছে, এখন আমি বলবো না, কিন্তু এখনো অসম্পূর্ণ আছে, আমি এটা স্বীকার করছি। কিন্তু তাই বলে এইটার জন্য আমাদের উপর আস্থা কমে যাবে, কারণ এর পাশেও কিন্তু সম্পূর্ণ অনেক কাহিনী আছে। আমাদের সম্পূর্ণ করার অনেক ধরনের তালিকাটা অনেক বড় হবে আমাদের এখানে যদি আমরা সফলতার তালিকা করি। সুতরাং আমি এখনো আশাবাদী যে সাগর রুনির ব্যাপারে অবশ্যই কিছু হবে, কারণ আমাদের আন্তরিকতার এখানে অভাব নেই, এটা আমি একদম বলবো। যে এখানে আর রামুর ব্যাপারে যেটা বলেছেন, আমরা এখনো রামুর ব্যাপারে আমরা অভিযুক্তদের ধরার চেষ্টা করছি। বেশ কিছু সংখ্যক গুরুত্বপূর্ণ অভিযুক্ত ধরা পড়েছে। সেই ক্ষেত্রে আপনারা মানে আওয়ামী লীগ, বিএনপি বা কে কোন রাজনৈতিক করেছে সেগুলি কোনো কিছু বিবেচনা করছেন? আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি না, এবং আমি যদি আমার কাছে ওরকম নির্দেশনা নেই যে কোনো রাজনৈতিক মতাবলম্বীকে আমি গ্রেপ্তার করব কি করব না, এই ধরনের কোনো সরকারি নির্দেশ আমাকে দেওয়া হয়নি। সেখানে আমি মোটামুটি ভাবে স্বাধীনভাবে এই তৎপরতা চলছে। আমরা এই পর্বে কিছু সংখ্যক দ্রুত প্রশ্ন আপনাকে করতে চাই, আমাদের সময় ফুরিয়ে আসছে। আগামীকাল জামায়াতের একজন নেতা কামরুজ্জামানের বিরুদ্ধে কামরুজ্জামানের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেই সম্পর্কে একটি রায়ের ব্যাপার আছে। সেই সময়ে কোন ধরনের সহিংসতা হতে পারে কিনা, হলে পুলিশের প্রস্তুতি কিরকম? সহিংসতা যদি হয়, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা পালন করব, এবং সেই প্রস্তুতি আমাদের আছে। সবচেয়ে বড় কথা, সেই চেতনা আমাদের আছে। এখানে শুধু প্রস্তুতি থাকলে চলবে না, কারণ যেসব বিষয়কে কেন্দ্র করে এই অরাজকতা, এটা কিন্তু একটু ভিন্ন ধরনের বিষয়, যেটা রাষ্ট্রযন্ত্রকে আঘাত করার ব্যাপার, যেটা আমাদের স্বাধীনতার মূল মন্ত্রকে আঘাত করার ব্যাপার। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশ পুলিশের যেসব সদস্যরা কিংবা আইন প্রয়োগকারী সংস্থার যেসব সদস্যরা এখানে কাজ করছে, তারা কিন্তু ওই আদর্শ নিয়ে কাজ করছে, ওই চেতনা নিয়ে কাজ করছে। এখানে যদি কেউ অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করে, নাশকতা করে, কিংবা এই বিচারিক কার্যক্রমকে কেন্দ্র করে অন্য ধরনের অনভিপ্রেত করার চেষ্টা করে, অবশ্যই তাদের বিরুদ্ধে যে মাত্রার অপরাধ তারা করবেন, সেই মাত্রার আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আরেকটি প্রশ্ন যে হেফাজতে ইসলাম আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে প্রাণহানির ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আপনারা এইটাকে কিভাবে? আমি এখনো অনেক মামলা হচ্ছে, একটা স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন করে এটা তদন্ত করতে হবে, আমরা বোধহয় আমাদের ভূমিকা এখনো ওইভাবে হয়নি। বরং আমি বলবো 5 তারিখে আইন প্রয়োগকারী সংস্থার যে ভূমিকা ছিল, সেখানে জনগণের কাছেই প্রশ্ন রাখতে পারেন যে জনগণের আস্থা আমাদের উপর আছে কিনা, এবং এই ধরনের ঘটনা তদন্ত করার মতো সক্ষমতা, আন্তরিকতা, পেশাদারিত্ব, দেশপ্রেম, নিষ্ঠা আমাদের আছে কিনা, সেটা জনগণের কাছে প্রশ্ন করে। এবং জনগণ যদি মনে করে যে এটা নাই, তাহলে আমার কোনো কথা থাকবে না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস 5 তারিখে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন সংস্থার যে সদস্যরা দায়িত্ব পালন করেছে, তারা প্রমাণ করেছে দেশকে তারা ভালোবাসে, এবং দেশের প্রয়োজনে তারা তাদের দায়িত্ব সময় মতো সঠিকভাবে পেশাদারিত্বের সঙ্গে পালন করার জন্য সক্ষম, এবং এখানে তারা সেটা সক্ষমতা প্রদর্শন করতে পারবে বলে আমার বিশ্বাস। মতিঝিলে অপারেশন শাপলার সাথে সাথে আগাম কিছু না জানিয়ে শাহবাগ গণজাগরণ মঞ্চ গুটিয়ে ফেলে পুলিশ, এর কারণ কি? বিষয়টি কি কাকতালীয় না হেফাজতের দাবি পূরণ? শাহবাগের গণজাগরণ মঞ্চটা, না গণজাগরণ মঞ্চ কিভাবে, এটা কিন্তু অন্য একটা ব্যাপার। একই দিনে এটা কাকতালীয় হতে পারে, কিন্তু আমি মনে করি না এটা আমার ওইভাবে এই ব্যাপারে আমি ওইভাবে কিন্তু সম্পৃক্ত করতে চাচ্ছি না, এই কারণে যে ওটা রাস্তার উপরে এটা ট্রাফিকের একটা ব্যাপার হতে পারে, কিন্তু আমি এখনো এই ব্যাপারে আপনাকে ওইভাবে আমি তথ্যটা দিতে পারবো না। তবে যেখানে ছিল, এটা হতে পারে ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে, সেখানে গাড়ি যাতে কিংবা যানবাহন যাতে
ভালোভাবে চলাচল করতে পারে সেই জন্য একটা ব্যবস্থাপনা স্থানীয় পর্যায়ের সিদ্ধান্তের উপর ভিত্তি করে হতে পারে। কিন্তু এখানে ওই আপনার শাপলা চত্বরে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, এখানে আমার মনে হয় এরকম কোনো সম্পৃক্ত করা ঠিক হবে না। আমি প্রশ্নটি করে রাখি, আপনার উত্তরটা নিব একটা বিরতির পর, যে আমরা দেখেছি যে হেফাজতের প্রধান চত্বরে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, এখানে আমার মনে হয় এরকম কোনো সম্পৃক্ত করা ঠিক হবে না। আমি প্রশ্নটি করে রাখি, আপনার উত্তরটা নিব একটা বিরতির পর, যে আমরা দেখেছি যে হেফাজতের প্রধানকে পুলিশি নিরাপত্তা দিয়ে, যেটা আমরা অনেক মিডিয়াতে হঠাৎ করে সেটাকে আটক বা গ্রেপ্তার এরকমও বলা হয়েছিল, বিশেষ বিমান যোগে চট্টগ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে, অথচ 5-6 মে সহিংসতার 16 মামলায় হেফাজতের পাশাপাশি বিএনপি জামাত শিবিরের নেতাদেরকেও জড়ানো হয়েছে। এর কারণ কি? আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর এটা শুনবো। আজকের বাংলাদেশ সৌজন্যে গ্রামীণ ফোন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিরতির আগে যেটি জানতে চেয়েছিলাম, যে আমরা দেখেছি হেফাজতের প্রধান ফিরে গেছেন হাটহাজারীতে, ভালোই হয়েছে তিনি ফিরে গেছেন। আমরা দেখেছি যে সেই সহিংসতার মামলায় বিএনপিদের নেতাদেরও মানে আমরা এমকানরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেখেছি। এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে যে সাদেক হোসেন খোকা, বিএনপি নেতা, তার বাড়িতে তল্লাশি হচ্ছে। মোয়াজ্জেম হোসেন আলাল, তাকে মুক্তি পাওয়ার পর আবারও গ্রেপ্তার করা হয়েছে। এটা কি একটু রাজনীতি দিয়ে পলিটিক্যালি বায়াস হচ্ছে নাকি? আমি এই ব্যাপারে বলবো যে আমাদের উপর অর্পিত দায়িত্ব আমাদের পালন করতে হবে বিধি মোতাবেক, এবং বিধি বহির্ভূত কাজ করলেই ব্যর্থতা হবে, আমরা সমালোচিত হব, এটা আমরা জানি। আমি যেটা মনে করি যে এখানে বিধি বহির্ভূত কার্যক্রম গ্রহণ করার কোনো অবকাশ নেই, আর যদি কেউ করে থাকে তাহলে বিধান মানেনি। তো আমার যতটুকু ধারণা, যে আপনি বললেন জনাব MK আনোয়ারের ব্যাপারে, সেখানে আদালত থেকে একটা গ্রেপ্তারি পরোয়ানা ছিল, এবং আমি মনে করি যে সেই পরোয়ানা তামিল করা কিন্তু বাধ্যবাধকতা আছে আইন প্রয়োগকারী সংস্থার উপরে। বাকি দুটোর ব্যাপারে আমি তাৎক্ষণিকভাবে এই মুহূর্তে বলতে পারছি না, তবে আমার বিশ্বাস যে বিধি বহির্ভূতভাবে কার্যক্রম গ্রহণ করার কথা না, এখানে বিধি বহির্ভূতভাবে কার্যক্রম হচ্ছে আমরা কথা না। আমি এটা বলতে চাই, যদি যারা দায়িত্বপ্রাপ্ত, নিশ্চয়ই কোনো যৌক্তিক কারণ আছে এখানে। আমরা কিন্তু গত কয়েকদিন ধরে দেখেছি যে বিভিন্ন ধরনের গুজবের ফলে একের পর এক সংঘাত এবং প্রাণহানি হচ্ছে। এখনো নানা ধরনের গুজব এবং প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। এই শান্তিপূর্ণভাবে এগুলি প্রতিরোধের কোনো ব্যবস্থা কি পুলিশের আছে, যে গুজব প্রতিরোধের শান্তিপূর্ণ? ওইটাই বললাম, যে আপনি দেখেন যে 2500, 3000 এই যে গুজবের ডালপালা, এটা কিন্তু ছোট্ট একটা খবর থেকে আমার মনে হয়েছে। আমি আজকেই বোধহয় দেখছিলাম এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের একটা রিপোর্ট, এটা ইন্টারনেটে এসেছে, আপনারা পড়েছেন বোধহয়। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের একটি বহুল আলোচিত ইংরেজি দৈনিকে 5 জন মারা গেছে 5 তারিখে, এরকম একটা খবর এসেছে। ঠিক তারপরে লাইনে উনি লিখছেন যে ইন্টারনেট ঘেটে জানা গেল 2500 থেকে 3000 ব্যক্তি এখানে মারা গেছে। এবং হিউম্যান রাইটস কমিশন কিন্তু এটা বলছে, কোটিং দি ভার্সনস অফ ইন্টারনেট। তো এখান থেকে কিন্তু ব্যাপারটা শুরু হলো, যে হিউম্যান রাইটস কমিশন ওই এরকম একটা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি এরকম বলা হয়, এবং ওইখান থেকে দেখবেন, এবং উনি যেটা বলছেন সেটা ফেসবুক থেকে, ব্লগ থেকে উনি নিয়ে তারপরে এই রিপোর্টটা বানানো হচ্ছে। তা আমি এইটুকু বলতে চাই যে আমাদের সচেতন হতে হবে এই ব্যাপারে, যে তথ্যটা আমরা পাচ্ছি সেই তথ্যটা কতটুকু গ্রহণযোগ্য, এবং সেই তথ্যটা যাচাই বাছাই করে কিন্তু আমাকে গ্রহণ করতে হবে। আপনি যেমন চাঁদে কাউকে দেখা গেল, যে এই যে গুজব, এই গুজবকে আপনি বিভ্রান্ত করার জন্য গ্রামে সরল প্রাণ মহিলাদের কিংবা পুরুষদের, অশিক্ষিত পুরুষকে এটা করা হয়েছে দেশে। তো এইটাকে যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে কিন্তু সামাজিক সচেতনতার দরকার আছে। এটা আইন প্রয়োগকারী সংস্থা এককভাবে করলে এটা ঠিক হবে না। এখানে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, সমাজের অন্যান্য যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স আছেন তাদেরকে এগিয়ে এসে এইটার বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলনের মতো করতে হবে। তাছাড়া কিন্তু আমি মনে করি
যে এই ধরনের গুজব হবে, গুজবের ডালপালাও কিন্তু অনেক অনেক হবে, এবং সেখান থেকে তার তার যে আমি মনে করি বিপদটা, সেটা কিন্তু আমাদের সকলের উপরে আসতে পারে। আমাদের মানে আমাদের দুটো সর্বশেষ প্রশ্ন, যে গতকাল ভোরেও চট্টগ্রাম রেলের বগিতে আগুন দেওয়া হয়েছে, রেলের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না কেন? এইটা খুব, আপনি যদি দেখেন নিরাপত্তার ওখানে কিন্তু খুব ভালোভাবে বলতে গেলে দুটো বাহিনী আছে। রেলওয়ের নিজস্ব একটা বাহিনী আছে, আরএনবি যেটাকে বলে রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আর ওখানে জিআরপি আছে, বাংলাদেশ পুলিশের যেটা অংশ। এই দুটো বাহিনীর হ্যাঁ অবশ্যই তাদের সীমাবদ্ধতা আছে। আর রেলওয়ে আপনি ট্র্যাক যদি দেখেন, লাইন অনেক বড়, কিন্তু একটা বিরাট একটা এলাকা। এই এলাকাটা পুরো কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যথেষ্ট কষ্টসাধ্য। আর এখানে এটাও আছে যে দায়িত্ব পালন করার ক্ষেত্রেও ব্যর্থতা থাকতে পারে, অবহেলা থাকতে পারে। এই ব্যাপারে আপনি দেখেছেন রেলমন্ত্রী মহোদয় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছেন, এবং আমরাও গ্রহণ করে থাকি। দুটোই আছে। তবে আমি যেটা প্রথম বললাম, এটাও কিন্তু একটা অনুপেক্ষণীয় সমস্যা কিংবা সীমাবদ্ধতা। আমরা আশা করব যে এই সীমাবদ্ধতাগুলি থেকে আমরা রক্ষা পাবো। আজকের অনুষ্ঠানে আলোচনায় কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আইজিপি জনাব হাসান মাহমুদ খন্দকার। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।